আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, জয় হিন্দ। দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, আমি কিশলয়। কতটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছিল এ বাংলার সুরক্ষা ব্যবস্থা এর আগের সরকারগুলোর আমলে, যে বাংলার গলিতে গলিতে পাকিস্তানি জঙ্গিরা আট ঘাট বেঁধে ওত পেতে বসে থাকতো। এর আগের সরকারের পুলিশ প্রশাসন STF কিচ্ছু করতো না, করতে পারতো না, অথবা করতে চাইতো না। আজকে সকালবেলা যে খবরে গোটা বাংলা কেঁপে ওঠে, এক পাকিস্তানি জৈশে মোহাম্মদের সঙ্গে লিঙ্ক রয়েছে, ISIর সঙ্গে লিঙ্ক রয়েছে এমন এক জঙ্গি বর্ধমানে বসেছিল একটি আবাসনে, এবং সেখান থেকে সে পরিকল্পনা করছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর খুনের। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুন করার জন্য কোথায় কোথায় রেকি করতে হবে, কোথায় কোথায় তার সফর, কোথায় কোথায় তার স্কেডিউল, সব কিছু দেখছিল। কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পৌঁছেছিল বাংলা, কিন্তু এ রাজ্যের পুলিশ এবং STF তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার পর বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। প্রথমেই বিশেষ প্রতিবেদন দেখাবো, তারপর প্রশ্ন করব যে কোন জায়গায় পৌঁছেছিল এই বাংলা তৃণমূলের আমলে, তার আগের বাম আমলে। এবার এদের গ্রেফতারির সঙ্গে সঙ্গে রাজনৈতিক মদতদাতাদেরও, যারা দিয়ে এসেছে মদত, তাদেরও গ্রেফতার প্রয়োজন কিনা। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর আজকের হাই ভোল্টেজ ডিবেট দেখুন। শুক্রবারের সকাল বাংলার ঘুম ভাঙল ভয়ঙ্কর এক পাকিস্তানি জঙ্গির গ্রেফতারির খবরে। বর্ধমানের একটি অভিজাত আবাসনের ভেতর লুকিয়েছিল পাকিস্তানি জঙ্গি। ছক ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুন করা। আর পাঁচজনের মতোই দিব্যি জিমে যেত, ঘুরে বেড়াতো। দিব্যি জাঁকিয়ে বসেছিল হামিম। মন্তেশ্বরের হামিম যে জঙ্গি তা টের পায়নি পাশের দরজার প্রতিবেশীও। আমরা কিছুই জানি না, আমরা নিজেদের মতন নিজেরা থাকি জাস্ট। তারপরে দেখলাম যে অনেক পুলিশের লোক তো এসেছিল, তো কী হয়েছে না হয়েছে সেটাও জানি না, কিন্তু আমরা যে এক জায়গায় বিলং করছি সেখানে আমরা এই অসংযত কাজ পছন্দ করি না, আমাদেরও সচেতন হওয়া উচিত। হামিমের বাস ছিল বর্ধমানের রেনেসা আবাসনে, কিন্তু ঠিকানা লুকিয়ে রাখতে বেজায় ব্যস্ত ছিল হামিম। না তো এই ঠিকানার কোনো পরিচয়পত্র, না এই ঠিকানায় কোনো অনলাইন ডেলিভারি। হামিম যেন আছে কিন্তু নেই, ঠিক যেভাবে ঘুরে বেড়ায় লোন ওলফ, ওত পেতে বসে থাকে শিকারের। হামিমের টার্গেট তবে কে? সূত্র বলছে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই অবশ্য আরও এক মন্ত্রী উমেশ রায় পেয়েছিলেন হামিমের হুমকি ফোন। দাবি টাকা চাই, না হলে ছেলেকে অপহরণ। যার পরেই STF নেমে পড়ে ময়দানে। ভেরি সেন্সিটিভ ইস্যু, এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়, এটা STF ডিটেলসে বলবে। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। STF এর তদন্ত পৌঁছে যায় সজ্জাদ ভাট্টি গ্যাংয়ের দোরগোড়ায়। হামিমের দরজায় বেরিয়ে পড়ে একের পর এক বিস্ফোরক তথ্য। তৃণমূলের আমলে বাংলার বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে জঙ্গি ঘাঁটি। জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়েছিল এই বাংলা। সরকার পরিবর্তনের পরেই হামিম মণ্ডল বুঝতে পেরেছিল কলকাতার আশেপাশে রাজারহাট, নিউ টাউন অথবা হাওড়ায় থাকা খানিকটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেই কারণেই হয়তো পালিয়ে গিয়েছিল বর্ধমানে লুকিয়ে থাকতে। কিন্তু প্রশ্ন থাকছে, তৃণমূল আমলে লালিত পালিত হওয়া জঙ্গিরা তারা আরও ভয়ঙ্কর নাশকতার ছক কষছে কি? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক ছিল এই জঙ্গির। এদের দ্রুত ধরা হোক, কিন্তু যারা এদের লালন পালন করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক, এই প্রশ্নই রাখবো আজ কিশলয়ের অগ্নিবাণে।
বাংলায় সরকার পরিবর্তন হয়েছে, রাষ্ট্রবাদী সরকার এসেছে। তারা দেশের এবং রাজ্যের সিকিউরিটি নিরাপত্তার জন্য যা যা করা প্রয়োজন তাই করছে। কিশলয় অগ্নিবাণে বারবার দেখিয়েছি সীমান্তে নিরাপত্তা কতটা প্রয়োজন, সীমান্ত সুরক্ষা কতটা প্রয়োজন, সীমান্তে ফেন্সিং করা, বর্ডারে ফেন্সিং করা অর্থাৎ বেড়া লাগানো কতটা প্রয়োজনীয় ছিল, যেগুলোর জন্য জমি পর্যন্ত দিত না এর আগের সরকার, তৃণমূলের সরকার। এবার সেখানে সীমান্তে ফেন্সিং হচ্ছে, সুরক্ষা বেড়েছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট সঠিকভাবে কাজ করছে। এই সমস্ত কিছুর জন্য পাকিস্তানের জঙ্গিরা চিড়বিড়িয়ে উঠেছে পাকিস্তান। তাই পাকিস্তান, সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান, এবার আইএসআই, জয়েশ এবং বিভিন্ন জঙ্গি মডিউলের মাধ্যমে এই বাংলায় নাশকতার ছক কষছে, এমনটাই পুলিশ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট সূত্রে খবর উঠে আসছে। এবং তাই জন্য 1 নম্বর টার্গেট হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়েছিল এবং তাই জন্য এই লোন উলফ হামিম মণ্ডলকে পাঠানো হয়েছিল রেকি করো। দেখো কোথা দিয়ে মুখ্যমন্ত্রী যান, কোথা দিয়ে আসেন, কোথায় তিনি থাকেন, কোথায় তার অফিস, কোন রাস্তা দিয়ে তার কনভয় যায়, সমস্তটা রেকি করেছিল। প্রতিদিনের মুখ্যমন্ত্রীর যে স্কেডিউল, সেগুলো সে দেখতো বসে বসে। কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু এগুলো বেড়ে উঠেছে কখন? এ বাংলায় জঙ্গি ঘাঁটি, জঙ্গির যেখানে আশ্রয়ে থেকেছে যে জঙ্গিরা, যে আশ্রয়গুলোতে, সেগুলোকে বাড়তে দিয়েছে কারা? এর আগের সরকারের আমলে খারিজি মাদ্রাসা অথবা বিভিন্ন সময় খাগড়াগড়ের ঘটনা মনে আছে, সেই ঘটনাও আলোচনায় উঠে আসবে। এই সমস্ত ঘটনা প্রমাণ করে আসলে ভোট ব্যাংক বাঁচাতে এবং রাজনৈতিক কারণে কোনোভাবে এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায়নি এর আগের সরকার। দর্শকদের জন্য, কিশলয় অগ্নিবাণের দর্শকদের জন্য আজকের পোল কোশ্চেন। আপনারা এই পোল কোশ্চেনের উত্তর ফেসবুক, এক্স হ্যান্ডেল এবং ইউটিউবে গিয়ে দিতে পারেন। শোয়ের একদম শেষে, অনুষ্ঠানের শেষে এই পোল কোশ্চেনের রেজাল্ট নেওয়া হবে। যারা রাজনৈতিকভাবে মদত দিয়েছে তাদেরও দ্রুত গ্রেফতার করা হোক, এই প্রশ্ন রাখছি, আপনারা এর উত্তর দিতে পারেন। অর্থাৎ এতদিন ধরে বেড়ে ওঠা, থাকা, কলকাতার আশেপাশে থাকা, রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট নেওয়া, হাওড়ায় থাকা, তারপর সরকার পরিবর্তনের পর পালিয়ে গিয়ে বর্ধমানের কোনো একটা আবাসনের ভেতর লুকিয়ে থাকা, এই সমস্ত কিছু প্রমাণ করছে আসলে এই জঙ্গি মডিউলগুলো চিড়বিড়িয়ে উঠেছে। বুঝতে পেরেছে এদের দিন শেষ হচ্ছে, তাই জন্য মরণ কামড় দেওয়ার জন্য ভয়ঙ্কর পরিকল্পনা করছিল পাকিস্তানের এই জঙ্গি এবং এদের মাথারা। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, যেখান থেকে আজকের কিশলয়ের অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। তৃণমূলের প্রশ্রয় কি বেপরোয়া জঙ্গি ডেরাগুলো গজিয়ে উঠেছিল, মেনটেন হয়েছিল, যেগুলোর বিরুদ্ধে এখন ব্যবস্থা হচ্ছে? আসলে রাজনৈতিকভাবে নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এর আগের সরকারগুলো? আজকে কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টায় টিআরপি নিরিখে বাংলা টেলিভিশনের 1 নম্বর ডিবেট শোতে যারা উপস্থিত রয়েছেন, অব্র সেন রয়েছেন আমার সঙ্গে, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, আমার সঙ্গে অনিল জানা রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন প্রাক্তন সেনাকর্তা, শুভম ব্যানার্জি রয়েছেন সিপিআই নেতা, দেবাশিস ধর বিজেপি বিধায়ক আমার সঙ্গে থাকছেন। আমি প্রথমে কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাই। দীপ্তাংশু বাবু, আমার প্রশ্ন, কর্নেল স্যার আমার প্রশ্ন, পাকিস্তানের সঙ্গে ডিরেক্টলি লিঙ্কড, আইএসআই এর সঙ্গে লিঙ্কড, জয়েশ মডিউলের সঙ্গে লিঙ্কড একজন জঙ্গি বর্ধমানের একটি অভিজাত আবাসনে বসে বসে মুখ্যমন্ত্রীর খুনের পরিকল্পনা করছিল। আমার প্রশ্ন হচ্ছে, এটা তো একদিনে হয় না, বহুদিন ধরে এদের লালন পালন করা হয়েছে। এবার সময় এসেছে এদের মদতদাতাদেরও ব্যবস্থা নেওয়ার, বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। বলুন স্যার। কর্নেল। একদম কারেক্ট কিশলয়, একজন হামিদ মণ্ডলের কথা নয়, এবং হামিদ মণ্ডল তো হঠাৎ এইটা এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় যাচ্ছে, কিভাবে রেকি করতে হয়, কিভাবে কোন কোন ইনফরমেশন দিতে হয়, এর জন্য একটা ট্রেনিং দরকার। তার একটা কোনো হ্যান্ডলার আছে যেটা ওর ট্রেনিং হয়েছে এবং ট্রেনিং করে সে এখানে, সেটা হঠাৎ কিছু হয়নি, এটা 2 মাস 3 মাসের ব্যাপার নয়, এবং একটা হামিদ মণ্ডলের ব্যাপার নয়। আপনি ঠিক বলেছেন, লোন উলফ সে হয়তো একজন আছে, কিন্তু তাকে মদতকে যোগাচ্ছে, রসদকে যোগাচ্ছে, তার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তার লজিস্টিক্স কে পোষাচ্ছে আর্থিকভাবে। সে এমন কোনো বড় একটা পিলখানা হাওড়ায় মা বাবার সঙ্গে থাকতো, যতটা আমরা জানতে পেরেছি। বারকোড, যে গেঞ্জির বারকোড হয়, সেই বারকোড ওদের পরিবার হতো, ও ওর মধ্যে ঢুকে গেছিল। তারপর যখন এই এসআইআর শুরু হলো,
ওখান থেকে দৌড়ে পালিয়ে একটা এই রেনেসা, তাও একদম বড় রাস্তার উপর, আপনারা যারা জানেন বর্ধমানে মেইন রোডের একটা আভিজাত্য জায়গায়, সেখানে তারা এখন রয়েছে, যাকে ধরা হোক। সে রাজারহাটে ছিল এবং মুখ্যমন্ত্রীর বাড়ির খুব কাছে, তার মুভমেন্ট কি হচ্ছে সেগুলো দিচ্ছে, এবং 5টা থেকে 6টা মোবাইল ফোন পাওয়া গেছে কিশোরগঞ্জ। এই মোবাইল ফোনের কমপ্লিট ডিজিটাল সিগনেচার, কাকে ফোন করেছে, কতবার করেছে, এই জিপে কি হয়েছে, কাকে টাকা পাঠিয়েছে অথবা কোথার থেকে টাকা এসছে, ইনফরমেশন দিচ্ছে, তার আর্থিক একটা কোথাও টাকা আসছে, কে টাকাটা যোগাচ্ছে না অন্য কোনো অ্যাকাউন্টে যাচ্ছে, এই সমস্ত ইনভেস্টিগেশন হচ্ছে। এটা সময় সাপেক্ষ, সব প্রত্যেকটা বেরিয়ে যাবে। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন, এই জঙ্গিদের ইকোসিস্টেম, মানে আমি বলতে চাইছি জঙ্গিদের তো এতদিন ধরে এই বাংলায় বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে, রাজনৈতিকভাবে মদত না থাকলে ইকোসিস্টেমটা কি মেনটেন করা যায়? কিশোরগঞ্জ আগে এটা সেফ, তুমি যেটা বলে শুরু করলে সেফ করিডোর, এটা সেফ করিডোর থেকে হয়ে গেছিল সেফ হেভেন, মানে একটা সেফ আশ্রয়। এখানে দেখবে যে জেনারেলি মানে কোনো ডিস্ট্রাকশন ছিল না, চুপচাপ বসে থাকতো। এইখানটা ইউজ করে, করিডোর ইউজ করে বিভিন্ন জায়গায় যেত, বিহার যেত, ঝাড়খণ্ড যেত, দিল্লি যেত, সাউথে যেত। এই গেঞ্জি কারখানায় সাউথের কয়েকজন ধরা পড়েছিল, যখন ওই হোয়াইট কলার মডিউলটা ধরা পড়লো। এই বিভিন্ন সময় আমরা দেখেছি পশ্চিমবাংলাকে তারা ইউজ করেছে। সেখানে সরকারের একটা মদত ছিল, অথবা সরকার অন্যদিকে দেখছিল, অথবা সরকার নিষ্ক্রিয় ছিল। এই একই এসটিএফ আগে যেভাবে ছিল, আজকে সেই এসটিএফ কিন্তু একটা যে সূত্র পেল দিল্লির থেকে, সঙ্গে সঙ্গে এক করলো এবং একটা বড় দুর্ঘটনা অথবা ঘটনা যাই বলুক, সেখান থেকে কিন্তু ভারতকে অথবা পশ্চিমবঙ্গের একটা অঙ্গরাজ্যকে রক্ষা করলো। ঠিক, আমার সঙ্গে একইভাবে আমরা, হ্যাঁ বলুন স্যার, বলুন। হ্যাঁ, আমার সঙ্গে দেবাশিস ধর রয়েছেন, বিজেপি বিধায়ক, এবং তার সঙ্গে সঙ্গে উনি যেহেতু আইপিএস ছিলেন, এবং স্যার আমি যদি ভুল না করি আপনি এসটিএফে বহুদিন ধরে আমি সম্ভবত আপনি সার্ভ করেছেন। আমার কথা হচ্ছে যে একজন জঙ্গি যে থাকতো নিউ টাউনে রাজারহাটে বাড়ি ভাড়া করে, সে চলে গেল সরাসরি প্রথমে হাওড়ায় এবং তারপর বর্ধমানের এমন একটি জায়গা যেখান থেকে খাগড়াগড় মাত্র 4 কিলোমিটার দূরে, 4.2 কিলোমিটার সম্ভবত আমি দেখছিলাম। আমার কথা হচ্ছে এত দিন ধরে এই রাজ্যে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্ত এবং স্যার যেটা বলছিলেন সেফ হেভেন হয়ে থাকা, সেইটার কি এবার মরণ কামড় দেওয়ার চেষ্টা চলছে? মানে সরাসরি মুখ্যমন্ত্রীকে খুনের পরিকল্পনা এবং প্ল্যানিং চলছিল, এটা কি যেহেতু তারা বুঝতে পারছে তারা কোন ঠাসা, তাই এবার একটা মরণ কামড় দেওয়ার প্ল্যানিং চলছে? বলুন স্যার। মরণ কামড় মানে এটা আজকে বলে নয়, সবসময় এদের কার্যকলাপ তো চালিয়ে যেতে হয়। এদের দুটো এরিয়া অফ অপারেশন থাকে, একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল। একটা হচ্ছে বাইরে থেকে এসে এখানে কিছু ঘটনা ঘটিয়ে যাওয়া, যেটা কিছুদিন আগে কাশ্মীরে ঘটেছে বা ভারতবর্ষের মাঝে মাঝে অন্যান্য জায়গায় ঘটে। আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করা, মানে দেশের সার্বভৌমত্ব থেকে আরম্ভ করে নিরাপত্তাকে বিঘ্নিত করা। এই যে দেখবেন কিছুদিন আগে যে আন্দোলনের নামে যেগুলো ঘটলো, তার আগে পার্ক সার্কাস বা অন্যান্য জায়গায় ভিতরে এমন একটা ক্যাওয়াস সৃষ্টি করা বা মানুষের মোটামুটি একটা ন্যারেশন মনের মধ্যে তৈরি করা যে এই দেশটা যা করছে সেটা ঠিক করছে না, তোমরা বঞ্চিত হচ্ছ, ডিপ্রাইভড হচ্ছ। এই বিদেশি শক্তি থেকে বিভিন্ন রকম যে মানে ধরুন সিম্প্যাথাইজার যারা, তাদের প্রতি একটা আলাদা করে বলতে পারেন যে এমন একটা পরিবেশ সৃষ্টি করা বা তাদের মনের মধ্যে একটা হিরোইজম তৈরি করে দেওয়া। বিভিন্ন বাইরের যে ক্যারেক্টার বা এই যে জঙ্গিরা রয়েছে, তাদের কিন্তু এরা জঙ্গি হিসাবে ভাবে না, এরা ভাবে যে এদের কাছে এরা কিন্তু হিরো। তো তার জন্য তাদের এই যে প্রশিক্ষণ দেওয়ার জন্য এই যত দেখবেন যে মাদ্রাসার এই যে যারা যারা ওই যে কি মাদ্রাসা বলে, খারিজি মাদ্রাসা অ্যান্ড আদার্স, এসে বা বিভিন্ন রাত্রেবেলা যে জলসাগুলো হয়, এর মাধ্যমে পুরো কন্টেন্টটা ক্রিয়েশন হয় এবং মানুষকে ভুল বোঝানোর কাজটা হয়। আর দীর্ঘদিন ধরে স্লিপার সেল কাজ করে। আর এরা যে এখানে এই আজকে যে ধরা পড়েছে, এর সাথে যখন আপনি দেখবেন তদন্তটা আরও এগোবে, এটার তিনটে দিক আছে। এক, বাইরে থেকে লোকজন এসে এখানে লোকজন এখানে এসে এর মধ্যে এই যে স্লিপার সেল তৈরি করা বা জঙ্গি গোষ্ঠী বা বিভিন্ন কারা স্ট্রাইক করবে বা কারা টার্গেট বেছে বেছে বার করবে এবং তাদেরকে বিভিন্ন দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এক, দু নম্বর হচ্ছে
একটা যেটা বললাম যে অবৈধ অনুপ্রবেশ, সঙ্গে এখানে যে হোমওয়ার্ক করা, বিভিন্ন জায়গাতে গিয়ে টাইম টু টাইম এখানে দেশের বিভিন্ন ভাইটাল ইনস্টলেশনে গিয়ে বা বিভিন্ন টার্গেট যারা রয়েছে ভিআইপি ভিভিআইপি তাদের সম্পর্কে ডেটা বিভিন্ন জায়গায় পাঠানো। আর 3 নম্বর, এই যে যেটা বললাম যে স্থানীয় লোকজনকে যে কোনো ঘটনা ঘটলে এর মিডিয়াকে ইউজ করে, সোশ্যাল নেটওয়ার্কিংকে ইউজ করে এমন একটা ভিতরে পরিবেশ সৃষ্টি করা যাতে পুরো সিস্টেমটা ডিস্টার্বড হয়। এই কাজে যেটা সবথেকে আরও মারাত্মক জিনিস হয় যে বাইরের ফান্ডিং, ওই বিভিন্ন এনজিওতে বা ওই আপনার সোশ্যাল জাস্টিসের নামে যারা কাজ করে, ওই এফসিআরএ ফান্ড বা বিভিন্ন ফান্ডিং যেগুলো আসে, আর এখান থেকে যারা ব্যবসার নামে বিভিন্ন সময় বাইরে যায়, বিশেষ করে যে মুসলিম কান্ট্রিতে যারা যায় বা বাংলাদেশ সেও যারা যায়, ওর মধ্যে মুসলিম কান্ট্রির মধ্যেই পড়ে, তো কেন যাচ্ছে এ সম্পর্কে কিন্তু মানে স্বচ্ছ ধারণা আমাদের কারোরই থাকে না। গিয়ে ওখানে জঙ্গি প্রশিক্ষণ করে আসছে, না ওখানে গিয়ে কোনো ব্যবসার কাজে যাচ্ছে, না ওখানে কাউকে মদত দিতে যাচ্ছে। আর এই ফান্ডের যে বলতে পারেন যে ওখান থেকে বাইরে থেকে ঢোকার ওটা একটা সিস্টেম আছে। এখান থেকে যেমন সাইফনিং হয় টাকা এই হাওয়ালার মাধ্যমে, আবার ওখান থেকেও কিন্তু টাকা এসে এখানে ঢোকে এই বিভিন্ন এনজিও বা এই মাদ্রাসা বা আদার্সের মধ্যে। এই পুরো ইকোসিস্টেমটা যতদিন না পর্যন্ত পুরো লাস্ট বলে শেষ করছি। আর সব থেকে বড় হচ্ছে এদের আশ্রয়দাতা, এতদিন ধরে ইয়েস পলিটিক্যাল, এবং যারা এই মানে এইগুলো ডেটাগুলো তৈরি করতে বা এই যে ধরুন বিভিন্ন রকম যে এদের মানে আধার কার্ড, রেশন কার্ড বা যা যা বানাতে বা বিভিন্ন মিথ্যা যেগুলো বানিয়ে দিয়েছে বা সাইন করে দিয়ে, তাদেরকে কি আগে ধরা উচিত? তাদের আগে ধরা উচিত। আমি যাব মণিশঙ্কর চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছেন। মণিশঙ্কর দা, খাগড়াগড় ঘটনার পর সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন র করিয়ে থাকতে পারে। আসলে যা জেএমবির হাত ছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে আমরা জানি। এছাড়াও জসিমউদ্দিন রহমানি এবিটির প্রধান ছাড়া পাওয়ার পর বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানাচ্ছি বাংলাটা ভেঙে বেরিয়ে আসুক, এখানে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাক, ভারত থেকে ভেঙে বেরিয়ে আসুন। তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য রাখেননি। তৃণমূলের আমলে জঙ্গিদের বারবারন্তর কথা উঠে আসছে। এই সমস্ত কিছুর ফসল আজকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের ছক করছে পাকিস্তানি জঙ্গিরা। বলুন স্যার। দেখুন, দেশের সুরক্ষার প্রশ্ন যখন আসবে আমার মনে হয় ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত, এবং তারা তাই করে, সেই সময় কিন্তু এক জায়গায় আসে। আমরা করোনার সময়ও দেখেছি যেরকম একটা এমার্জেন্সি সিচুয়েশন যখন ক্রপ টপ হয়েছিল তখন সবাই একসঙ্গে ছিলাম। এখন কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তো আমরা ডিবেটে মানে অনেক তর্ক করেছি, যেখান থেকে উঠে এসেছি যে সত্যি সত্যি এই তৃণমূল সরকারটা যদি পতন না হয় তাহলে বাংলাদেশটা পুরো চলে আসবে এখানে, ভারতবর্ষটা মানে একদম মানে দখল হয়ে যাবে। তার মানে টোটালি ডিপেন্ড করছিল যে পশ্চিমবঙ্গের উপর ডিপেন্ড করছে সারা ভারতবর্ষের সুরক্ষাটা, যেভাবে আমরা আলোচনা করতাম সেটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরে আমি আশা করছি, বা আমি একদমই বলবো না যে 2 মাস 3 মাস 4 মাস 5 মাসের মধ্যে পুরোটা রেকটিফিকেশন হয়ে যাবে, সেটার জন্য টাইম লাগবে। কিন্তু আমি বলছি যে যদি 10 বছরে এমন কিছু করে থাকে যেটা রেকটিফিকেশন করতে আরও 10 বছর লাগবে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ডাবল ইঞ্জিন সরকারটা তাহলে থাকারই অর্থ কি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যা কিছু ঘটনা ঘটবে দিনের পর দিন, সেটার কি দায় কেউ নেবে না? সবগুলোই কি সিপিএম বা তৃণমূল যারা ছিল তাদের উপরেই দায় ঠেলা হবে? কোন সময় কিছু ঘটনা আনওয়ারেন্টেড সিচুয়েশন ঘটলে সেই দায়টা এই সরকারকেই নিতে হবে, সেইটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি বলছি যে দুটো সরকার এসছে, যেভাবে হোক যাদেরকে শাস্তি দেওয়ার কথা দেবাশিসও বললেন যে শাস্তি দিতে হবে, শাস্তি দিক। আমরা তো চাই আমি যদি কোনো অফেন্স করে থাকি শাস্তি দিই, শাস্তি তো হবেই স্যার। আমার একটা সিম্পল প্রশ্ন আছে স্যার, এর আগে আমরা দেখেছি যখন এ রাজ্যে টাকা পাওয়া যেত বিভিন্ন তৃণমূল নেতা বা কানেক্টেড নেতাদের ঘরে বাড়িতে বা অন্য ব্যবসায়ীদের ঘরে, ইডি এসে সেই টাকা উদ্ধার করতো। এখন পুলিশ সেটা করতে পারছে। যখন জঙ্গি ধরা পড়তো আমরা দেখতাম বাইরে থেকে এনআইএ এসে অথবা অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরছে, এবার রাজ্য পুলিশের এসটিএফ জঙ্গি ধরছে। এইটাই হচ্ছে পরিবর্তন বা পলিটিক্যাল শিফটের একটা পজিটিভ দিক মনে করছে সাধারণ বাংলার মানুষ, যেটা এর আগে হতো না, এখন হচ্ছে। আপনি কি সেগুলো দেখতে পাচ্ছেন না? আপনি সেগুলো দেখতে পাচ্ছেন না? দুষ্কৃতকে এনকাউন্টার করা হয়েছিল বর্ডারে, রাজীব কুমার ওখানে গেছিল। আমি বলছি যে কম হয়েছে বেশি হয়েছে, দেবাশিস বাবু সে আমলেই ছিলেন, তখন নিশ্চয়ই অনেক কিছু কাজ করেছেন যেগুলো দমন করার জন্য করেছেন। কিন্তু আমি বলছি যে
এইগুলো যেগুলো হচ্ছে সেইগুলো যদি আজকে বলেন যে এই মদত দিচ্ছে কারা, এই যে বলছেন না মদত যখন দিয়েছিল, বলছেন এখন ধরা না না পড়ছে। এখনো তো বলছেন এখন যে ধরা পড়ছে। এখনো বলছেন মদত দিচ্ছে, এখন যদি বলেন তৃণমূল মদত দিচ্ছে, অন্যদিকে বলছেন তৃণমূল মদত দিয়েছে, তাই এরা তৃণমূলটা ছিল, শেষ এবার হয়ে ধরা গেছে, পড়েছে। আবার মমতাদির আচ্ছা, দেবাশিস দা counter করছেন। তারপরে হ্যাঁ, তারপর ছোট। তাহলে তৃণমূল কিছু করছে না তো এখন, যেটা করেছে সেটা দেবাশিস দা পয়েন্ট রয়েছে, প্রথম কোনো কাজ করতে গেলে যেটা দরকার ছিল বর্ডারটাকে সিল করা। ঠিক। এতদিন ধরে সেটা সুযোগই দেওয়া হয়নি, এটা যে পুরোটাই করা যায় এবং করতে পারি। এতদিন বলতো সদিচ্ছা নেই, হ্যান নেই, ত্যান নেই। আমরা আসার পরে ফার্স্ট যেটা আমরা করেছি, জমি অধিগ্রহণ হয়েছে, সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেছে, ঠিক, প্লাস তাই জন্যই তো ইনফ্রাস্ট্রাকচার। চিরবিরোধী। আর এই যে এরা যে এখনো দেখুন এখনো ভিতরে রয়ে গেছে, এরপরে ফার্স্ট ফেজে আমরা এটা করছি এবং পরবর্তীকালে খুঁজে বার করে বাকি যে মানে স্ট্রাইক করাটা আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন। তার জন্য 2-2.5 মাস first- হয়েছিল। yes. না আমি একটা দেবেন না, এক second, আমি- একটাই প্রশ্ন করবো, আমি বলছি অনেক সময় হয় না যে একজন ছেলে ফেল করে গেছে, তার বাবার কাছে কতগুলো ফেল করা ছেলের উদাহরণ সামনে না, নিয়ে না, সেটা আমার substantiate কথা করতে হচ্ছে চায়। এতদিন ধরা আমি বলছি পড়েনি, ঠিক এবার তো আছে, পড়ছে। নিশ্চয়ই নিশ্চয়ই এবার আমরা তো border টা দেখবো seal তো হচ্ছে। কয়েক কর্নেল বছর স্যার আছে একটা তো, ছোট্ট আমরা question, পরপর বাকি দেখবো। তিনজন বলেননি, আমি তাদের কাছে আসার আগে ফেল 30 সেকেন্ডে একটা উত্তর জানতে চাইছি। ছোট্ট কথা বলছি, হ্যাঁ। ফেল করা একটা অন্য জিনিস ছিল। হ্যাঁ। আর দেশের ইচ্ছা করে দেশের বিরুদ্ধে। মানে না, আমরা দেশের দেখবো, বিরুদ্ধে আমরা তো একটা বলছি তো। ওই নিরাপত্তার এগেনস্টে গিয়ে কাজ না, না, করা, আমাদের দেশের রাজ্যটা সার্বভৌমত্বকে তৃণমূল শেষ সরকারের করা, আমলে এটা শেষ তো- দিকে সত্যি খারাপ হয়েছিল। আমরা শুধু আমি দেখে যাব, কর্নেল স্যারের কাছে একটা শুধু ছোট্ট দেখে যাবো প্রশ্ন যে করছি, কিরকম তারপর আমি হচ্ছে। অভ্র স্যার সবটা এবং 5 বছর ধরে কাছে কিন্তু আসি। তৃণমূলকে দোষ কর্নেল দেবেন স্যার, না। আমার প্রশ্ন হচ্ছে বর্ডার সিল করা এবং তার সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ, এসটিএফ অথবা ডিটেকটিভ ডিপার্টমেন্টগুলো এবং অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টগুলোকে প্রকৃতপক্ষে অ্যাক্টিভ করা প্রয়োজন ছিল, এবার বোঝা যাচ্ছে তো। কারণ আমি মানে রিসেন্ট বেশ কয়েকটা খবরে দেখা যাচ্ছে রাজ্য পুলিশই সেই কাজগুলো করছে যা আগে বাইরের এজেন্সিকে এসে করতে হতো, সেটা টাকা উদ্ধার হোক অথবা জঙ্গি ধরা হোক। কর্নেল স্যার, 30 সেকেন্ডস। কর্নেল দীপ্তাংশু। হ্যাঁ, আমি এটা আমার জন্য ছিল। হ্যাঁ। একদম সঠিক। আজকে আমরা এসটিএফ কে দেখলাম এই বীরভূমে গত দুদিন একইভাবে আমরা দেখেছি যে একটা থানার পুলিশ, মোহাম্মদ বাজার থানার পুলিশ কি করতে পারে। আমি কোনো সিআইডি বলছি না, আমি কোনো বড় এজেন্সি বলছি না। দেবাশিস বাবু আছেন, অনিল জানা স্যার আছেন, একদম থানার লোক একটা ইনপুট পেয়েছে, সেই ইনপুটে অ্যাকশন আমরা দেখতে পেয়েছি এবং প্রায় 50 কোটি উদ্ধার করে সেটা আমি জানি স্টেট এক্সচেকারে যাবে। এবং বিভিন্ন জায়গায় পুলিশ যেভাবে অ্যাক্টিভ, পুলিশ যেভাবে কাজ করছে, সেটা কলকাতা পুলিশ হোক অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, একদম অ্যাক্টিভ। এই এসটিএফ আজকে নয়, এই 1 মাস 1.5 মাস আগে এসটিএফ এর বিভিন্ন জায়গায় আমরা অ্যাকশন দেখেছি। একইভাবে এসটিএফ এর আমরা অ্যাকশন দেখেছি যে জঙ্গি সংগঠনের যে মূল, সেটা কিভাবে আস্তে আস্তে ভেঙে দিতে ওরা অলরেডি শুরু করেছে। বর্ডারে শুধু বিএসএফ দিকে আগে আঙুল তোলা হতো, বর্ডারের পর বিএসএফ এর পর আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে। এবং আজকে যেটা দেবাশিস বাবু বললো, 172 কিলোমিটার অলরেডি ফেন্সিং শুরু হয়ে গেছে, 540 কিলোমিটারের মধ্যে জমি অধিগ্রহণ করে 15 দিনের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে হস্তান্তর হয়েছে। এবং বর্ডারে যতগুলো থানা আছে, আমরা জানি বাংলাদেশের তরফ জামাতদের কি অ্যাক্টিভিটি হচ্ছে। আপনি বললেন আনসারুল্লাহ বাংলা টিমের কি একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্য ভেস্তে দেওয়ার জন্য শুধু বিএসএফ নয়, শুধু এক্সটার্নাল এজেন্সি নয়, পশ্চিমবাংলার বিভিন্ন এজেন্সি, পশ্চিমবাংলার সরকারের এজেন্সি আজকে তৎপর এবং সেটাকে ভেস্তে দেওয়ার জন্য যা করা সংবিধানের মধ্যে সেইভাবেই ওরা কাজ করছে। ঠিক, অনেক ধন্যবাদ স্যার। আমার কাছে একটা ব্রেকিং রয়েছে এবং তারপরেই আমি অবশ্যই অনিল জানা এবং শুভম ব্যানার্জির কাছে যাচ্ছি। ব্রেকিং নিউজ কিশলয় অগ্নিবাণে বড় ব্রেকিং একটা। পাক জঙ্গি হাবিব মণ্ডলের থেকে উদ্ধার হয়েছে একাধিক ফোন, উদ্ধার করা হয়েছে মোট 6টি মোবাইল ফোন। মোবাইলগুলি থেকে তথ্য উদ্ধারের চেষ্টা, সাহায্য নেওয়া হবে বিশেষজ্ঞদের। পাক জঙ্গি হামিমের বাড়ি বর্ধমানের মন্তেশ্বরে, সেখানে দীর্ঘদিন ওই এলাকায় ছিল পাক জঙ্গির আত্মীয়রা। আমি অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি, অর্ণব আমার সহকর্মী রয়েছেন। অর্ণব, পাক জঙ্গির কাছ থেকে যে ফোনগুলো পাওয়া গিয়েছিল, এই ফোনগুলো সম্ভবত খুব ইম্পর্টেন্ট লিঙ্ক হয়ে যাবে এই গোটা প্ল্যান, এবং সে কীভাবে মুখ্যমন্ত্রীর খুনের পরিকল্পনা করছিল সেই প্ল্যানগুলো আস্তে আস্তে ওপেন আপ হবে এই ফোনগুলোর মাধ্যমে, আমার মনে হয়, তাই নয় কি অর্ণব?
অর্ণব, আমি আরো একবার ব্রেকিং নিউজটা পড়ছি অর্ণব যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে। দেখো একবারে যে ফোনগুলো উদ্ধার হয়েছে সেগুলোকে যেমন তদন্তকারী আধিকারিকরা, হ্যাঁ বলো অর্ণব। হ্যালো 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 বলো অর্ণব, শুনতে পাচ্ছি। ফোন উদ্ধার হয়েছে সেগুলোকে যেমন খতিয়ে দেখা হবে, তার পাশাপাশি আরও যে সমস্ত ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে সেগুলোকেও কিন্তু খতিয়ে দেখা হবে। মূলত কাদের সাথে যোগাযোগ, কোন কোন অ্যাপের মাধ্যমে যোগাযোগ, সেগুলো কিন্তু এসটিএফ এর তদন্তকারী আধিকারিকরা দেখছেন। তার কারণ অধিকাংশ সময় এর আগেও যখন এই ধরনের গ্রেপ্তারি হয়েছিল সেই সময় দেখা গেছিল যে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করেছে বাইরের বিভিন্ন দেশের সাথে, এবং সেখানে কাদের নাম উঠে আসে এবং বিশেষত এই রাজ্যের বা এই জেলার কাদের সাথে সে যোগাযোগ করেছিল সেগুলোকেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছেন। 14 দিনের যে পুলিশি হেফাজত, সেই পুলিশি হেফাজত তারা পেয়েছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে কাদের আরও যোগাযোগ ছিল এবং কী ধরনের কাজ তারা এখানে করতে চেয়েছিল, এবং যে ভিআইপি সিকিউরিটি প্রোটোকলের কথা বলা হয়েছিল কেনই বা তার উপর নজরদারি, সেই সমস্ত বিষয় কিন্তু একাধিক যে ধোঁয়াশা রয়েছে বা যে ডাউটস রয়েছে সেগুলোকেই কিন্তু ক্লিয়ার করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এখনও পর্যন্ত বর্ধমান থানায় কিন্তু তাকে রাখা হয়েছে। এসটিএফ এর আধিকারিকরাও রয়েছেন, বর্ধমান থানার আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ভিতরে বসে রয়েছেন এবং এরপরে তাকে এসটিএফ এর দপ্তরে নিয়ে যাওয়া হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত এর আগেও দেখেছি আমরা যখন এই ধরনের কোনো ঘটনা ঘটেছে তখন একাধিক অ্যাপের নাম উঠে এসেছে, যে অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু নিজেদের আইডি লুকিয়ে ফোন করা যায় বা নিজেদের ফোন নাম্বার লুকিয়ে ফোন করা যায়। এই ধরনের যে অ্যাপ, সেই অ্যাপের ব্যবহার করা হয়েছিল এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে এই অ্যাপগুলোর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাদের মধ্যে এরা নেটওয়ার্ক গড়ে তুলতে চাইছিল ঠিক। অর্ণব, যে তথ্যটা দিচ্ছ আমি এখান থেকেই মানে নিজের আইডেন্টিটি লুকিয়ে অ্যাপের মাধ্যমে যোগাযোগ রেখে একটা ভয়ঙ্কর জঙ্গি মডিউল তৈরি করেই বাংলায় বসেছিল। আমি অব্রোর কাছে যাই। অব্র, সিম্পল প্রশ্ন আমার, মমতা বন্দ্যোপাধ্যায় খাগড়াগড়কে বলেছিলেন যে রয়ের কাজ বা র হতে পারে। আজকে যদি এ ধরা পড়তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বলতেন যে রয়ের লোক ধরা পড়েছে। মানে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি ভোট ব্যাংকের জন্য এতদিন ধরে পুষে রাখা, এবার সেগুলো একে একে ধরা পড়ছে। আমার তো মনে হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা রাজনৈতিকভাবে মদত দিয়েছে এতদিন ধরে। 30 সেকেন্ডস। দেখুন, তৃণমূল সমর্থক আইনজীবী মনিদা খুব দারুণ কথা বলেছেন যে দায় কার। ওনার যুক্তি যদি সঠিক বলে মনে করি তাহলে উনি সকালবেলা উঠে দাঁত মেজেছেন, সেই দায় বিজেপির। উনি গোপে তা দিয়ে এসছেন, সেই দায় বিজেপির। কিন্তু কাণ্ড কারখানাগুলো উনি করেছেন, দায়ের বেলায় আমাদের ওপর। ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে ওনার যুক্তি দিয়ে একটু বলি। 2013 এবং 2015-তে আমি একদম নিউজ পেপার রিপোর্ট তুলে ধরেছি। 2013 এবং 2015-তে তৎকালীন পাক হাই কমিশনারের সঙ্গে গোপন মিটিং আলাদা করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দুবারই এই মিটিংয়ের পরে তৎকালীন পাক হাই কমিশনার বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে স্তুতিমূলক বাক্য রাখেন। সেখানেই থামেনি, যদিও এটাই আমাদেরই দায় মনিদার কথায়। 2014-তে যেটা আপনিও উল্লেখ করলেন, বর্ধমানে যখন বম ব্লাস্ট হলো, আর আব্দুল বাসিত, এক্স্যাক্টলি দুবার, 13 এবং 15। 2014-তে যখন বর্ধমানে বম ব্লাস্ট হলো, উইদাউট এনি ইনভেস্টিগেশন আমাদের রাজ্যের তৎকালীন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন, যেটা আপনিও উল্লেখ করলেন, পুরোটা দায় নাকি রয়ের, নাকি ওই বম ব্লাস্ট করেছে। মানে ভাবুন। এবং তার কথা স্তুতি করে পরের দিন বেরিয়ে গেল পাকিস্তানের ডন পত্রিকায়। কিন্তু দায় আমাদের নিতে হবে, তৃণমূলের কোনো দায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দায় নেই। আর তারপরে এবিটির একজন জঙ্গি বর্ডার পেরিয়ে, আনফেন্সড বর্ডার পেরিয়ে ঢুকে এসে এখানে ভোট দিয়ে তারপর চলে গেল। তারপর আমরা জানতে পারলাম তার এক আত্মীয় ছিল, সে তৃণমূলের নেতা ছিল, সে ওর জালি ভোটার কার্ড বানিয়ে দিয়েছিল। এখানেও থামেনি, সব দায় যদিও আমাদেরই। ওমর ফারুক তৃণমূলের একজন কর্মী, অন্য রাজ্যের এসটিএফ এর হাতে ধরা পড়লো জঙ্গি। তার পরের দিন আমরা মিডিয়াতে জানতে পাচ্ছি ওমর ফারুকের মা বলছে, না না আমার ছেলে তো তৃণমূল করতো। মানে ও সকালবেলা তৃণমূল করে খেটে, রাতের বেলা জঙ্গির কার্যকলাপ করে। কিন্তু দায় তৃণমূল দেবে না, দায় অন্যদেরকে দিয়ে দেবে। খুব ভালো কথা। ইনফ্যাক্ট তাই নয়, খালি 2020, 21, 22, 23 আমাদের রাজ্য থেকে আইসিস মডেলের জঙ্গি, আল কায়দা মডেলের জঙ্গি, জামাত মডেলের জঙ্গি ধরা পড়েছে। কিন্তু একবারও কিন্তু আমাদের রাজ্যের তৎকালীন এসটিএফ তাদেরকে ধরতে পারেনি। অন্যান্য রাজ্যের এসটিএফ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আছে তাদেরকে অ্যারেস্ট করেছে। আমি বলছি আমাদের রাজ্যের 450 কিলোমিটারের ওপর বর্ডার ফেন্সিং করতে দেওয়া হয়নি তৃণমূল আমলে। 19 বার স্বরাষ্ট্র দপ্তর থেকে চিঠি দেওয়া হয়েছিল। ওটা
এটা আমরা সরকারে এসে 1 মাসের মধ্যে করে দেখিয়েছি। তার মানে তৃণমূল সরকার করতে চায়নি, আমাদের সরকার খারিজি মাদ্রাসার উপর ক্র্যাকডাউন করেছে। থামুন, যেখানে ইন কম্পারিজন আমি একটা ভুল কথা বলছি। আচ্ছা, আমি শেষ করে নি বলবেন, তৃণমূল সরকার বলবেন তৃণমূল সরকার বলবেন, আমাদের দায় এটা। তৃণমূল সরকার যেখানে 10,000 খারিজি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছিল, ট্যাব, স্কলারশিপ, সাইকেল দিয়েছিল, সেখানে আমরা খারিজি মাদ্রাসার উপর ক্র্যাকডাউন করছি। কারণ এনআইএ ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে খারিজি মাদ্রাসা হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। তারপরেও তৃণমূল কেন তাদের অনুমোদন দিয়েছিল? এই উত্তর তৃণমূলকে দিতে হবে, এটা অন্য কারোর দায় না। জামাতি নেতাদের উপর ক্র্যাকডাউন করছি আমরা, জঙ্গি গোষ্ঠীর উপর ক্র্যাকডাউন করছি আমরা, শিশু এবং নারী পাচার র্যাকেটের উপর ক্র্যাকডাউন করছি আমরা। আমি বলছি আমাদের রাজ্যে বিগত 15 বছরে তৃণমূলের সরকারের আমলে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে এটা যেন জঙ্গিদের জন্য একটা সেফ হেভেন, একটা সেফ করিডর। এই দায় তৃণমূলের, ওরা যতই নোংরামি করুক, যতই কথা বলুক, তারা কোনো স্বতন্ত্র ভূমিকা নেয়নি। আপনি ভাবুন তো, পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটির জঙ্গি জসিমউদ্দিন রহমানি জেল থেকে ছাড়া পাওয়ার পর নিজের মা, বউ, বাচ্চা কাউকে না মনে করে আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করেছে, তার প্রতি ভিডিও বার্তা দিয়েছে। ভিডিও বার্তা দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষ থেকে যদি কেউ আলাদা করতে পারে, তা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে। এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা করে বিরুদ্ধে স্টেটমেন্ট নিয়ে আমি স্যার এবং ছোট করে রাজ্যসভায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই আমি বলছি যে অভ্র প্রথমেই যে কথাটা ভুল বললো, আমি একবারও বলিনি দায়ের কথা। আমি বলছি একটা সরকারের কতদিন বয়স হওয়ার পরে যদি এই ধরনের কার্যকলাপ ঘটে তখন সেটা সরকার দায় নেবে। কতদিন পরে? আমি বলছি সমাজ আমরা কে করেছি সেটার জন্য পরিস্থিতি পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকার দুর্নীতি করেছে বলে তো তোমরা এসছো। দুর্নীতি নয়, এইগুলো মানে যত রকম খারাপ কাজ করা যায় তো সবগুলো আমি থামাবো, রিকোয়েস্ট করছি। আজকের ব্রহ্মাস্ত্র আমি প্রশ্ন করছি, ন্যাশনাল সিকিউরিটির কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক কেন কষছে এই জঙ্গিরাই প্রশ্ন উঠে আসছে। তার কারণ হচ্ছে আসলে কি এবার তারা বুঝতে পেরেছে যে এই মুখ্যমন্ত্রীর আমলে তারা কোন ঠাসা, এই মুখ্যমন্ত্রী আগের মুখ্যমন্ত্রীদের মতো নয় যারা তাদের লালন পালন করবে। প্রশ্ন, ব্রহ্মাস্ত্র কিশোরের অগ্নিবাণে নিশানায় শুভেন্দু, জঙ্গিদের পথের কাঁটা বলেই ফিরবো আলোচনায়। প্রথমে অনিল জানা, তারপর শুভম ব্যানার্জি। বলুন স্যার। দেখুন কিশোরবাবু, এখানে অনেক রেসপেক্টেড লোক আছেন, যদি আমার পুরনো স্টেটমেন্টগুলো দেখে থাকেন, বারবার আমরা এই কথাটা বলেছি 2011-র আগে অন্যান্য স্টেটে যেসব সাবভার্সিভ অ্যাক্টিভিটিগুলো হয়েছে তখন ছিল পাকিস্তান, বাংলাদেশ এবং কলকাতা হয়ে সব গেছে, এনরুট ছিল এটা। আর পরবর্তীকালে আমি ঠিক এই টার্মটা স্যার যেটা ইউজ করেছেন কর্নেল চৌধুরী স্যার, যে এটা আগে সেফ প্যাসেজ ছিল, গত 15 বছর এটা সেফ হেভেন হয়ে গেছে। ঠিক এই টার্মটাই আমরা ইউজ করেছি, অনেকে গালাগালি করেছেন, ঠিক কথা। এখানে এমন একটা জিনিস ছিল যে কতগুলো ঘটনা আগে বলেই দিলেন, যেগুলো হয়েছিল ওটা সিলিন্ডার বাস, ওটা অমুক বাস, বোম ফেটে 5 জন মারা গেছে, তাদের টাকা দেওয়ার জন্য হেলিকপ্টারে করে মন্ত্রী চলে গেছেন 40 কিলোমিটারে, কিন্তু ওখানে 5 দিন ধুয়ে তারপরে পড়ছে সেটা ডিসপোজ অফ করতে গিয়ে গঙ্গার উল্টো পারে রিসার্চ বাড়ির কাজ ভেঙে গেছে, নাকি ফায়ার ওয়ার্ক ভেঙেছে। আর এই হচ্ছে পরিস্থিতি। আজকে পুলিশ পারছে না, পচা গলা প্রশাসন দিয়েছেন, এমন একটা প্রশাসন দিয়েছেন যে পুলিশ অফিসার খুন হলে সিপি ট্রান্সফার করেছেন, গ্যাং রেপ হয়েছে, জয়েন্ট সিপি ক্রাইমকে সরিয়ে দিয়েছেন, পুলিশের আপনারা যে কাজ করেছেন সেগুলো একেবারে পুলিশ থানা জ্বালিয়ে দিয়েছে, পুলিশকে মেরেছে, মাথা ফাটিয়েছে, পুলিশ রিইনফোর্সমেন্টে গুলি চালিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছেন। আর পচাগলা মহেশতলার কথা সবাই জানেন, পুলিশকে মারার পরে থানা পুলিশের গাড়ি পোড়ানোর পরে আপনারা কি করেছেন, পরের দিন ফ্ল্যাগ ওড়াচ্ছেন, ছবিতে দেখা যাচ্ছে কারা মেরেছে, তাদের না ধরে পরের দিন সাদা ফ্ল্যাগ ওড়াচ্ছেন, কি তোমরা ভাই মেরো না, আমরা ধরবো না। এই পচাগলা দিয়ে কতগুলো, ও একজন প্রাক্তন IPS অফিসার, মুখ্য সচিবের পেনশন বন্ধ করেছে, সোফার IS নো, যে লাস্ট দিল্লি হাইকোর্টে যা রায় হয়েছে,
একজন ওনার নিজের 5 লাখ, মুখ্যমন্ত্রীর 5 লাখ টাকা ফাইন হয়েছে, প্রাক্তন স্বরাষ্ট্র সচিবের 20,000 টাকা ফাইন হয়েছে, একজন ওসির 2 লাখ টাকা ফাইন হয়েছে, তার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দিতে হবে। তারপরে এমন একটা কাজ করে এখানে এদিকে যে মহামান্য আদালত বলছেন আপনারা কেস করতে পারবেন না ওসিকে, আর কেস করলেও উইদাউট লিভ অফ দি কোর্ট আপনারা চার্জশিট দিতে পারবেন না। এই পচাগল একটা প্রশাসন দিয়েছেন। 3 জন IPS অফিসার সাসপেন্ড হয়েছেন, তারপরে হচ্ছে 2 জন ওসি এখন মারার কাছে ঝুলছে। এই তো প্রশাসন দিয়েছেন। আপনি যখন আজকে হ্যাটস অফ টু প্রেজেন্ট ডিজি সিআরপিএফ জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, উনি যে কথাটা বলেছেন IPS অফিসার, উনি যেটা বলেছেন স্যার টার্গেট মুখ্যমন্ত্রী কেন, মানে উনি যেটা বলেছেন সিআরপিদের বলে আপনারা নির্ভয়ে কাজ করুন, দায়িত্ব আমার, জবাব আমি দেবো। সেই কথা আগের মুখ্যমন্ত্রী বলতে পারলেন না। রাজ্য করার কাছে আমি দুটো অব্দি মনিটর করেছি, সব দায়িত্ব আমার, আমি চিফ সেক্রেটারি মিনিস্টার, আমি হোম মিনিস্টার, আমার দায়। এইখানে করে পুষে রেখেছেন, নিজে এখন চুপচাপ চলে গেছে IPS অফিসারকে ফাঁসিয়ে দিয়ে। মজা দেখছেন এগুলোকে? কেন বলেননি? বলার হিম্মত হয়নি। IPS অফিসার যেটা বলতে আমাদের হিম্মত হয়নি যে আমি মনিটর করেছি। ব্যবস্থা নেওয়া উচিত তো নাকি? এখন কি করা উচিত? আপনি তখন কেন বলেননি? আপনাদের পাপের ফল তো এখন পুলিশ ভুগছে। মমতা ব্যানার্জি এখন কি বলবে? পাপের ফল তো পুলিশ ভুগছে এখন, পুলিশ ডিপার্টমেন্ট। যদি মমতা ব্যানার্জি সেটা শেষ করে দিয়ে গেছে, যদি কন্ট্রোল করতো তাহলে তো বিজেপি আসতো না। এই জন্য তো বিজেপি আসছে। আমি প্রশ্ন করছি, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে সেটা ভালো হয়েছে দেওয়া হয়ে থাকে, তাহলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে যারা মদত দিয়েছে তাদেরও তো গ্রেফতার করা উচিত। তদন্তের আওতায় আসা উচিত। শুভম বলেননি এখন 30 সেকেন্ড। শুভম না দেখো, বলছি দেশ বা রাজ্যের ইন্টারনাল সিকিউরিটির প্রশ্নে নো কম্প্রোমাইজ। কোনো বিদেশের একটা জঙ্গি এসে ইলেক্টেড চিফ মিনিস্টার বা ইলেক্টেড কোনো জনপ্রতিনিধি বা এই রাজ্যের কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করে দিয়ে বেরিয়ে যাবে, এটা বরদাস্ত করা যায় না। কিন্তু আমি বলছি, তোমরা যে স্পেসিফিক বলছো যে নিশানায় শুভেন্দু, ওই জঙ্গিকে কি অলরেডি জিজ্ঞাসাবাদ করা বা জেরা করা কমপ্লিট হয়ে গেছে? জঙ্গি কি অলরেডি এই স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা শুভেন্দু অধিকারীকেই টার্গেট করে এসেছি? আমার মনে হয় যদি সেটা না হয়ে থাকে তাহলে স্পেসিফিক একটা ব্যক্তির দিকে টার্গেটটাকে নিয়ে যাওয়া, এটা বড় কোনো ষড়যন্ত্র যদি থেকে থাকে সেটাকে কিন্তু ডাইলুট করে দেওয়া হয়। হতেই পারে কোনো বড় জনসমাগমে বা বড় সমাবেশে জঙ্গি আক্রমণের পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যেখান দিয়ে কনভয় যেত সেই জায়গাগুলোই জঙ্গি গিয়ে রেকি করে, তারই সঙ্গে সঙ্গে তার যে স্কেডিউলগুলো থাকতো প্রতিদিনের, সেগুলো এই জঙ্গির কাছে পাওয়া গিয়েছে, যেটা প্রতিদিন সে স্টাডি করতো। এগুলো পুলিশ সূত্রে এখন কি করে তদন্তের শুরুতেই ফাইনাল কনক্লুশন দেওয়া যায়? যদি মুখ্যমন্ত্রীর কনভয় সে রেকি করে, তাহলে বলা যাবে না যে মুখ্যমন্ত্রীর কনভয় টার্গেট ছিল জঙ্গি। আপনি জঙ্গিকে সাপোর্ট করছেন? আমি কি বললাম মানুষ শুনেছে? আমি বলছি কোনোভাবে এইটাকে, এই যে কনস্পিরেসি, এই কনস্পিরেসিটাকে যেন কোনোভাবে ডাইলুট করা না হয়। অব্দ তুমি 15 মিনিট বলেছো ভাই, তুমি একাই তাহলে শোয়ে পড়ো, তুমি একাই এসো, একাই বলো। না আমি শেষ করবো তো কিশোর, শেষ করুন। এইবার আমি বলছি আমাদের দেশে, মানে আমি খবর দিচ্ছি শুভ, আমি বলছি আমাদের দেশে মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে, আমি এটা নিউজ দিচ্ছি, আমাদের দেশে চাইছো না? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। আমি বলছি কোনো ব্রডার কনস্পিরেসি থাকলে সেটাকে অবশ্য নজরে রাখা উচিত। আমি বলছি আমাদের দেশে বিরোধীদের গুরুত্ব হচ্ছে অপরিসীম। যখন পহেলগামে জঙ্গি আক্রমণ হয়েছিল, তারপর যখন ভারত পাক সামরিক সংঘর্ষ হলো, সেই সময় বিদেশ মন্ত্রকের কূটনীতি ব্যর্থ হবার পরে বিদেশ মন্ত্রককে কিন্তু সমস্ত বিরোধী দল থেকে প্রতিনিধিত্ব ঠিক করে বিদেশে পাঠাতে হয়েছিল। এবং এটাই আমাদের দেশের গণতন্ত্রের বিউটি, যেখানে সমস্ত বিরোধী দল একসাথে এই দেশের সরকারের পক্ষে সওয়াল করেছিল। আমি বলছি আজকে যেভাবে আমাদের রাজ্যে এই বিরোধীদের ওপর যেভাবে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, শোনা যাচ্ছে শুধু বিরোধীদের কণ্ঠস্বরকে দমন করার জন্য গুন্ডা দমন বিল নিয়ে আসা হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ডেমোক্রেসি এবং ইন্টারনাল সিকিউরিটি তাকে কিন্তু দুর্বল করে। আর শেষ কথা, জঙ্গি অ্যারেস্ট হয়েছে, আপনি বিরোধীদের কণ্ঠস্বর রোধ হচ্ছে বলছেন কেন? জঙ্গি অ্যারেস্ট করে কি বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে? কারণ আমার লাস্ট প্রশ্ন এটাই, আমি বলছি ধরো আজকে একটা বাড়িতে দুজন ইয়ং সুস্থ যুবক রয়েছে, এবং দুজন বয়স্ক, আরেকটা বাড়িতে দুজন বয়স্ক অসুস্থ মানুষ রয়েছে। তাহলে চোর চুরি করার সাহসটা
কোথায় পাবে? তাহলে আমি বলছি তোমরা যে আমি কিছুই বুঝতে পারলাম না, শুভম। কেউ বুঝতে পারেনি, কোনো দর্শক বুঝতে পারেনি। যদি জঙ্গি অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, যদি জঙ্গি অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়, অব্র কাউন্টার। এবার তুমি 20 মিনিট বলেছো, এবার আমাকে 20 সেকেন্ড বলতে দাও। আচ্ছা, অব্র তারপর স্যার কাউন্টার করুন। এবার তুমি 20 মিনিট বলেছো, আমাকে 20 সেকেন্ড বলতে দাও। আচ্ছা, এবার 20 সেকেন্ড আমায় বলতে দাও। মনে করছে যে এখন আচ্ছা, এবার 20 সেকেন্ড বলতে দাও। আমাকে বলতে বলেছো, আমাকে বলতে বলেছো। এবার অব্র, তারপর স্যার, তারপর প্রত্যেকের আমি কাছে বলছি রিপাবলিক বাংলা তো একটা ঐতিহাসিক জিনিস আজকে ডিবেটে করে দেখালো। আমরা তো বুঝে উঠতে পারছি না যে আমাদের মাঝখানে জঙ্গিদের একজন প্রতিনিধি এসে বসে বললো নাকি এ তো জঙ্গিদের পরোক্ষ সমর্থন করে যাচ্ছে। একদম দায়িত্ব নিয়ে বলছি। আমি বলছি এই সিপিআই সেই সিপিআই যারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মাওবাদীদের সমর্থন করে। এই সিপিআই সেই সিপিআই যারা, আবার বলছি, যারা মাওবাদীদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সমর্থন করে। আমি বলছি এই বামপন্থীরা জিজ্ঞেস করুন তো, গত 15 বছর যখন আমাদের রাজ্যে এই পরিস্থিতি হচ্ছিল, আমরা তো বারবার সোচ্চার হয়েছি, আমরা লড়াই করেছি, আমরা বিরোধী থেকে লড়াই করেছি ময়দানে থেকে। সিপিএম সিপিআই কবার এই রাস্তায় নেমে বলেছে বর্ডারে ফেন্সিং হোক, বর্ডারে ফেন্সিং হোক, কবার বলেছে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর এই ধরনের আঘাত আনার একটা প্রচেষ্টা হচ্ছে, সেটাকেও ডাউনগ্রেড করছে এই সিপিআই, সেই সিপিআই, এবং তারা পরোক্ষে আমার প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীকে টার্গেট করা যে কথা বিশ্বাস করতে চাইছিল না শুভম, বাট এটাই তো খবরটাকে তো বিশ্বাস করতেই হবে। সে রেকি করেছিল, সেই কনভয় গুলো দেখেছিল, স্কেডিউল প্রতিদিন পড়তো। আমার কথা হচ্ছে, ওরা কি বুঝেছে যে জঙ্গিদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে এক ব্যক্তি, তাই জন্য একে শেষ করার একটা পরিকল্পনা নেওয়া হোক, এটাই কি মনন কামড়? আমি আবারও সেম কোয়েশ্চেন করছি, দেবাশিস। দেখুন, প্রথম তো সরকার, আপনি কাউন্টারও করতে চাইছিলেন। হ্যাঁ, সরকার পাল্টাবার সাথে মানে পুরো সিস্টেমটাই পাল্টায়। এতদিন কাজ করছিল পুলিশ পুরো সিস্টেমটাকে চাপা দেওয়ার জন্য বা পরোক্ষে সাপোর্ট করার জন্য, এখন পুরো জিনিসটাই ন্যারেশনটা চেঞ্জ হয়ে গেছে। আজকে এই যে হঠাৎ করে এরকম ধরা পড়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা ধরা পড়তে গেলে অনেক মানে ইন্টেলিজেন্স অনেক উপরের লেভেল অবধি কাজ করে। আগেও সেন্ট্রাল গভর্নমেন্টের মানে সেন্ট্রাল আইবি থেকে রিপোর্ট আসতো, সেটা স্টেটের কাছে আসতো, বা এর সাথে বিভিন্ন যারা আমাদের সেন্ট্রাল এজেন্সি বা স্টেট এজেন্সি ডেটা শেয়ার করতো, কিন্তু তার উপরে কোনো অ্যাকশন নেওয়া হতো না। আমি নিজে জেলার এসপি ছিলাম বা ডিসি ছিলাম, আমি নিজে দায়িত্ব নিয়ে। আপনি এসটিএফ এ সম্ভবত সার্ভ করেছেন? আমি এসটিএফ তে সার্ভ করি, সিবিআই তে সার্ভ করি। আচ্ছা, সিবিআই তে। ওকে। তো ঘটনা হচ্ছে ইনফরমেশন যেটা হয় অন গ্রাউন্ড বা অন ফিল্ড আপনাকে কাজ করার যে সুযোগ করে দেবে, তারপরে তো গিয়ে কাজ করবে। এই পুরো সিস্টেমটা অফ করে রাখা হয়েছিল। এই যে কেন স্যার, কেন সরকার কি জন্য চলছিল, সরকার ভোট ব্যাংকের উপরে কেন চলছিল, আর আগের কথাগুলো আমার হয়ে অব্র বলে দিয়েছে 2012, 13 বা 14, 15-তে কী কী ঘটনা ঘটেছে। তো এখন যদি সরকার একটা মানে যে চলছিল রাজ্য সরকার, সে যদি বিদেশি শক্তির নিয়ন্ত্রণাধীন হয়ে পুরো জিনিসটাকে অপারেট করে, তাহলে তার যা হওয়ার এতদিন ধরে। আমি শেষ করিনি মুখ্যমন্ত্রীকে, আমি শেষ করিনি প্লিজ, আমি কারো সময় কিছু বলি না। আমি বলছি যে শুভেন্দু অধিকারীর ওপরে যে হামলা হওয়ার, শুধু শুভেন্দু অধিকারী নয়, যখন এটা আপনি দেখবেন যে ইয়েটা হবে, যত কোথায় কোথায় ভিআইপি আরও আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া থাকবে, সকলের ওপরেই মানে মেন যারা টার্গেট সেগুলো বেরোবে। একটা জিনিস শেষ করে দিচ্ছি, একটা কথা বলে, দায় নিশ্চয়ই আছে। জয়ললিতা জেলে যেতে পারে, তার সাজা হতে পারে। লালু প্রসাদ যাদব জেলে মানে সাজাপ্রাপ্ত হয়ে জেলে যেতে পারে। আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীও মানে তখনও মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় জেলে গেছিলেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, মমতা ব্যানার্জি এত কিছু করার পরেও কেন্দ্র সরকার যদি তখনই খুব স্ট্রং অ্যাকশান নিয়ে ঢুকিয়ে দিত, তাহলে আজকে এই জিনিসগুলো আসতো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যাজ এ পুলিশ অফিসার হিসাবে বলছি, উইদাউট এনি বায়াস রেখে বলছি, এই কাজগুলো পুরোপুরি দেশবিরোধী কাজ। শি হ্যাজ টু পে হার প্রাইস in future. She has to pay. 30 seconds. আপনাকে concluding 30 seconds. আমি বলছি যখন রাজ্যের ভোট হয় রাজ্যের উন্নতি নিয়ে, কিন্তু যখন কেন্দ্রের ভোট হয় সেটা পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি, মানে ইন্টারনাল সিকিউরিটি কোয়েশ্চেন, এগুলো নিয়ে ভোট হয় যখন একটা সেন্ট্রালে ভোট হয়। আমার কথা হচ্ছে তার মানে একটা রাজ্য যেটা সেন্ট্রালে যে গভর্নমেন্টটা নেই, তিনি পুরোপুরি বিদেশ নীতি, পররাষ্ট্রনীতি, দেশের সুরক্ষা যা খুশি করতে পারে।
কিন্তু যেটা বললেন দেবাশিস বাবু একসঙ্গে একমত, যেটা শেষে বললো যে সেন্ট্রালের উচিত ছিল এগুলোকে স্টপ করা যে কোনো মূল্যে, সেটা করেনি। তার ভেস্টেড ইন্টারেস্ট যদি বলে দেয়, যদি ভেস্টেড ইন্টারেস্ট বলে দেয় তাহলে বলতে পারে। না 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 না, আমি বলছি যে তুমি তো তোমার বিরুদ্ধে বলে জঙ্গি বলে দিচ্ছ সবাইকে। আমি তো বলছি যে মমতা, আমি তো বলছি যে জঙ্গিটা আচ্ছা হলো, আমি শুনেছিলাম যে এই জঙ্গি নাকি মমতা ব্যানার্জিকে খুন করার জন্য এসেছিল। আমি ভেতর থেকে শুনেছি। আপনি কোন ভেতর থেকে শুনেছিলেন? আপনি কোন ভেতর থেকে শুনেছিলেন? জঙ্গিদের সাইড থেকে নাকি পুলিশের সাইড থেকে? জঙ্গিদের সাইড থেকে শুনেছিলেন। বিভিন্ন জায়গায় মিটিং করার ছক্কর ছিল, তারা রেখে এটা কি আপনি জঙ্গিদের সাইড থেকে শুনে ফেলেছেন? কোনো মতেই আমরা মিটিং করতে দেব না। এটা কি আপনি জঙ্গি সাইড থেকে শুনেছিলেন? ওটাকে মারার জন্য 30 সেকেন্ড। শুভম, আচ্ছা বেশ, শুভম। বলছি কেন্দ্রের পুলওয়ামার তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি, বোধহয় 7 বছর হয়ে গেল। আমি বলছি রাজ্যেও এই যে গ্রেপ্তার হয়েছে তাকে দ্রুততার সাথে জেরা করা, জিজ্ঞাসাবাদ করা, সেটা কমপ্লিট করা হোক। আর আমি বারবার বলছি কোনো একজন ব্যক্তির দিকে আগে থেকেই তদন্তের আগে আঙুল ঠেলে না দিয়ে, যাতে সামগ্রিকভাবে কোনো বৃহৎ ষড়যন্ত্র আছে কিনা, কোনো বড় জনসমাবেশে আক্রমণের বা জঙ্গি আক্রমণের পরিকল্পনা আছে কিনা, সেইটা দ্রুততার সাথে তদন্ত করা হোক। এবং শেষ কথা এটাই, এই ভারতবর্ষে রেজিস্টার্ড যতগুলো পলিটিক্যাল পার্টি আছে স্যার একদম শেষ কমেন্ট, একদম স্যার একদম শেষ কমেন্ট হলো, সময় নেই স্যার, একদম 10 সেকেন্ড স্যার। না না, মাননীয় শুভমবাবু বললেন আমরা বিরোধীরা সব ডেলিগেট গিয়েছিলাম, ভালো বলেছেন। আবার এটাও তো পশ্চিমবাংলা আমরা দেখেছি যে কি প্রিসিশন কাজটা আমাদের আর্মি করেছিল, ওদের টেরর ডেনগুলো ভেঙেছেন এবং যেখানে ওদের পারমাণবিক জিনিসটা ছিল সেখানে মেরেছেন। তারপরে আমরা কি দেখেছি, কি কিছু লোক মিছিল নিয়ে বেরোলেন, ওদের কেন টেরর ডেনগুলো ভাঙা হলো, ওদের জল কেন বন্ধ করা হলো, ওরা মেরেছে, তার প্রমাণ কি ছিল, কি প্রতিবাদ করেছেন আপনারা গণতন্ত্রের পূজারীরা? কি প্রতিবাদ করেছেন? শেষ করব আজকে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেছিলাম যে যারা রাজনৈতিকভাবে মদত দিয়েছে, সময় শেষ স্যার, সত্যি সময় শেষ, আমার কাছে সময় নেই। আমি দর্শকদের প্রশ্ন করেছিলাম যে যারা রাজনৈতিক মদত দিয়েছে তাদেরও কি শাস্তি হওয়া উচিত, গ্রেফতার হওয়া উচিত? ফেসবুকে 94% মানুষ বলছেন, দর্শকরা বলছেন যে হ্যাঁ, যারা রাজনৈতিক মদত দিয়েছে তাদেরও গ্রেফতার করা উচিত, তাদেরও দ্রুত গ্রেফতার করা হোক। অর্থাৎ এর আগের সরকারের আমলে যেভাবে মদত পেয়েছে তাদের গ্রেফতার করা হোক। ইউটিউবের রেজাল্ট দেখাবো, দর্শকরা কি বলছেন, আপনারা কি বলছেন, আপনাদের রায় শেষ কথা বলে, তাই আপনাদের রায় দিয়েই শেষ করছি। ইউটিউবে দর্শকরা প্রায় 6000 দর্শক ভোট করেছেন গত 40 মিনিটে। 99% মানুষ বলেছেন যে হ্যাঁ, যারা রাজনৈতিক মদত দিয়েছে, বাম হোক, তৃণমূল হোক, যেই হোক, তাদের গ্রেফতার করা উচিত। তারপরেরটা দেখাবো, এক্স হ্যান্ডেল। ফাইনালি এক্স হ্যান্ডেলের হিস্টোরিক রেজাল্ট, 100% মানুষ, 3000 মানুষের 100% ভোট পড়েছে যে হ্যাঁ, রাজনৈতিক মদত যারা দিয়েছে তাদের গ্রেফতার করা হোক। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।